এটিএন নিউজ দেখছেন আপনারা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। সঞ্চালনায় আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। দর্শক, আমরা আজকে সড়কে চাঁদাবাজি এই প্রসঙ্গটা নিয়ে কথা বলতে চাই। আর সড়কের চাঁদাবাজি নিয়ে যখন আমরা কথা বলি তখন কিছু বিষয় এর সাথে এসে যায়, তার সঙ্গে এসে যায় নিরাপদ সড়কের বিষয়টিও। আর সেই সড়ক নিয়েই একটি তরতাজা পরিসংখ্যান আপনাদের সাথে একটু আমরা শেয়ার করতে চাই। জানুয়ারি মাসে 552 সড়ক দুর্ঘটনায় 546 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে 1204 জন। এটি যাত্রী কল্যাণ সমিতির একটি পরিসংখ্যান এবং যেই সংস্থায় পরিসংখ্যানটি প্রকাশ করেছে সেই সংস্থার মহাসচিবের সঙ্গে আজকে আমরা আলোচনা করতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আপনাদেরকে একটু তার পরিচয়টা আমরা দিয়ে দিতে চাই। মোজাম্মেল হক চৌধুরী, তিনি বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। আচ্ছা, শুরুতেই এই পরিসংখ্যানটা নিয়ে একটু আপনার সাথে আমরা কথা বলতে চাই। এই যে পরিসংখ্যানটা, এটা তো আসলে আতঙ্ক জাগার মতো একটা বিষয়। আপনি কি মনে করছেন এটা আসলে কতটা প্রভাব ফেলতে সক্ষম জনমনে? দেখুন, আসলে জানুয়ারি মাসে আমরা যে তথ্যটি পেয়েছি, এই তথ্যটি আসলে আমরা যেটা দেখলাম, 552টি সড়ক দুর্ঘটনায় 546 জন নিহত হয়েছে, 1204 জন আহত হয়েছে। এই তথ্যটি শুধুমাত্র গণমাধ্যমের, আসলে বাস্তবতা কিন্তু অনেক গভীরে। যদি আমরা হাসপাতালের ডাটা বা প্রাইমারি উৎস থেকে ডাটা নেই, তাহলে কিন্তু এই ঘটনা আরও প্রায় 10 গুণ বেশি। কিন্তু এখন যে বিষয়টি, সেটা হলো যে আমরা বিগত সময়ে 2014 সাল থেকে এই ডাটাগুলো আমরা তুলে আনার চেষ্টা করছি এবং সরকারের নজরে আনবার চেষ্টা করেছি। বিগত সরকারের সময়ে এই বিষয়গুলোকে আসলে কর্ণপাত করা হচ্ছিল না। এখন একটা নতুন সরকার দায়িত্ব নিয়েছেন। এই নতুন সরকারের আমরা অনেকগুলো ম্যাজিক্যাল পরিকল্পনা দেখতে পাচ্ছি। তারাও জনগণকে স্বস্তি দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য নানামুখী গণমুখী কর্ম পরিকল্পনা প্রণয়ন করছেন। এমন মুহূর্তে এই রিপোর্টটি নিঃসন্দেহে একটা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা মনে করি এবং এই নৈতিবাচক ঘটনার মধ্য দিয়ে আমরা যদি ইতিবাচক কিছু পেতে পারি, সেই প্রত্যাশা নতুন সরকারের কাছে আমরা রাখছি। আচ্ছা, এই যে দুর্ঘটনাগুলো বলছি আমরা, আহত নিহতের সংখ্যা বলছি, এগুলো আসলে কেন হয়ে থাকে? আইন না মানার একটা প্রবণতা তো আছে এক্ষেত্রে। এটা নিয়ে একটু আপনার দেখুন, কথা শুনতে আসলে চাই। আইন কেউ মানেন না, আইন মানতে বাধ্য করা সেটা রাষ্ট্রের কাজ। যদি আমরা দেখি, ফার্মগেটে যে ড্রাইভার আইন মানছেন না, তিনি যখন একটু পরে 1 কিলোমিটার পরে জাহাঙ্গীর গেটের ভেতরে ঢুকেন, তখন কিন্তু তিনি আইন একেবারে মানছেন না, শুধু কঠোরভাবে মানছেন। আসলে আইন মানার যে বিষয়টি, সেটা হলো যে আসলে আমরা রাষ্ট্র এটাকে কতটুকু বাধ্য করতে পারলেন বা কতটুকু বাস্তবতার মুখোমুখি করতে পারলেন, সেটাই আসলে বড় বিষয়। আমরা বিভিন্ন সময়ে দেখেছি সড়ক পরিবহন সেক্টরে আসলে একটি কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর কথা আমরা দীর্ঘদিন যাবৎ আলোচনা করেছিলাম। অনেকে পালিয়ে গেছেন, এখন অনেক নতুন নেতৃত্ব চলে এসছে। এর মধ্য দিয়ে আসলে এখানে একটা কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী আছে, এখানে আসলে সড়কের নৈরাজ্যতন্ত্র আছে, চাঁদাবাজি এবং অপ্রাসঙ্গিক যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর মধ্য দিয়ে আসলে এটার অনিবার্য পরিণতি হিসেবে মানুষের যাতায়াতের দুর্ভোগ, পরিবহনের বাড়া বৃদ্ধি এবং আমাদের পণ্যমূল্য বৃদ্ধি এবং এই যে অনিবার্য পরিণতি হিসেবে এই যে প্রাণহানি, এই অপ্রাসঙ্গিক যে সার্বিক ঘটনাগুলো, এগুলো কিন্তু তারই সাক্ষ্য বহন করে। আচ্ছা, আপনি কিছু বিষয় আমাদেরকে তুলে আনছিলেন আমাদের দর্শকদের জন্য। চাঁদাবাজির প্রসঙ্গটি আপনি বলছিলেন। চাঁদাবাজি প্রসঙ্গে যদি একটু আমরা কথা বলতে চাই, পরিবহন খাতে মালিক শ্রমিক সংগঠনের নামে তোলা অর্থকে চাঁদাবাজি বলতে নারাজ সড়ক পরিবহন, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তার যে ভাষ্য, এই টাকা নাকি সমঝোতার ভিত্তিতে নেওয়া হয়, সেটা জোর করে নয়, তাই এটিকে চাঁদা বলা যাবে না। কিন্তু একটু প্রশ্নটা এখানে থেকে যায়, যদি কোনো চালক এই টাকা না দেন, তাহলে কি তিনি রাস্তায় গাড়ি চালাতে পারেন? আর যদি না পারেন, তবে সেটা কতটা স্বেচ্ছাসম্মত? আমি প্রথমত, মাননীয় মন্ত্রী একজন নতুন মন্ত্রী হয়েছেন, উনি নতুন একজন এমপিও, তবে রাজনৈতিক অভিজ্ঞতা তার দীর্ঘদিনের। এই মাননীয় মন্ত্রীর দায়িত্ব পাওয়া দ্বিতীয় দিনের মাথায় উনি এই প্রসঙ্গটা না আনলেও পারতেন। আচ্ছা, আমার কাছে যেটি মনে হয়েছে, মাননীয় মন্ত্রীর এই বক্তব্যটি
তিনি মালিক শ্রমিক তথাকথিত নেতাদের যারা চাঁদাবাজি এবং নৈরাজ্যের সাথে জড়িত তাদের একটা আনুকূল্য পাওয়ার চেষ্টা করেছেন, এমনটি আমার কাছে মনে হয়েছে। আসলে তাকে ভাবতে হবে সরকার প্রধানের ইচ্ছা কি। আমরা যদি দেখতে পারি সরকার প্রধান দুর্নীতি, চাঁদাবাজি, অনিয়ম এগুলোর বিরুদ্ধে কিন্তু জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং তার দৃঢ় প্রত্যয়ে বারবার ব্যক্ত করেছেন এবং তার কর্মকাণ্ডের মধ্যে এটা কিন্তু প্রমাণ করে। মাননীয় মন্ত্রীর বক্তব্য সরকারের ইচ্ছার বিরুদ্ধে একটি বক্তব্য বলে আমার কাছে মনে হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর একটা বিষয় আমরা যেটা দেখতে পাই সেটা হলো বিএনপির যে জনভিত্তি, এই জনভিত্তিতে দেশ পরিচালনা করতে গিয়ে এই ধরনের নৈরাজ্যকারী চাঁদাবাজদের আনুকূল্য পেতে হবে এমনটি আমার কাছে মনে হয় না। কিন্তু মাননীয় মন্ত্রী যেভাবে বলেছেন চাঁদা এবং চাঁদাবাজি এই বিষয়টা যদি না বুঝেন জননেতা তারেক রহমান তাকে মন্ত্রিত্ব দিয়েছে এমনটিও আমি মনে করি না। তিনি নিশ্চয়ই বুঝেন চাঁদা কোনটা, চাঁদাবাজি কোনটা। আসলে সমঝোতার ভিত্তিতে কোনো চাঁদাবাজি হয় না, চাঁদাবাজি জোর করে হয়। চাঁদাবাজি কাকে বলে? আপনি সদস্যের একজন একটি বাস মালিক সমিতি, তার বিধিবদ্ধ একটি সংবিধান আছে, সাংবিধানিক পন্থায় সে তার অফিসে বৈধ রসিদ দিয়ে চাঁদা নেবেন, এটা আইন স্বীকৃত। কিন্তু রাস্তা থেকে জোর করে যে বাসটি আপনার সদস্য নয়, যে ট্রাকটি আপনার সদস্য নয়, যে সিএনজিটি আপনার সদস্য নয়, তার কাছ থেকে জোর করে যে টাকা আদায় করা, এটাকে আসলে চাঁদাবাজি বলা হয়। এইটাই আসলে স্বীকৃত বিষয়। এইখানে আমরা যেটা দেখতে পাই আমাদের বাস খাতে প্রায় প্রতি বছর প্রায় 1200 কোটি টাকার বেশি চাঁদাবাজি হচ্ছে। যদি আমরা লেগুনাগুলোতে দেখি, প্রত্যেকটা লেগুনাতে ঢাকা শহরে যে লেগুনাগুলো চলছে 7 থেকে 800 টাকা, কোনো ক্ষেত্রে 1000 টাকা পর্যন্ত দৈনিক চাঁদাবাজি হচ্ছে। সিএনজি চালিত অটোরিকশায় 1 থেকে 150 টাকা চাঁদাবাজি হচ্ছে। আমরা যদি দেখতে পাই এই যে ব্যাটারি চালিত ইজি বাইক, 60 লাখ ব্যাটারি চালিত ইজি বাইক ঢাকা শহরে কোনো পয়েন্টে তাকে 200 টাকাও চাঁদা দিতে হয়, আবার বাংলাদেশের আর কোনো জায়গায় হয়তো 20 টাকা 50 টাকা পর্যন্ত তাকে দৈনিক চাঁদা দিতে হয়। এই চাঁদার অঙ্কটা তো তারা গড়বাড়ি বিক্রি করে এনে দিচ্ছেন না, চালকরা কিন্তু সাধারণ যাত্রীদের পকেট কেটে এই অর্থাৎ ভাড়া বাড়িয়ে এটা কিন্তু আমাদের কাছ থেকে আদায় করে নেয়। ফলে সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হয়, সাধারণ মানুষের যাতায়াত নাভিশ্বাস উঠে এবং সাধারণ মানুষ এটার বোঝা বহন করতে হয়। অন্যদিকে আমাদের যে পণ্যমূল্য যেভাবে বাড়ছে, পণ্যমূল্য নিয়ে সরকার বিব্রত হয়, বিভিন্ন সময়ে এগুলো নিয়ে আলোচনা সমালোচনা হয়, তার মধ্য দিয়ে সরকারকে নানান সমালোচনা ফেস করতে হয়। কিন্তু তার প্রধানতম কারণ সড়কের একটা চাঁদাবাজি, এটার জন্য অন্যতম দায়ী। এই যে চাঁদাবাজিটাকে নিয়ন্ত্রণ করা, এটা সড়ক মন্ত্রীর প্রধান কাজ হবে। এখন চাঁদাবাজদের কোনটা সমঝোতার ভিত্তিতে নিচ্ছে বা কোনটা সমঝোতার বাইরে নিচ্ছে, যেটা সমঝোতার ভিত্তিতে নেয় সেটা কিন্তু আলোচিত হয় না, সেটা আলোচিত হবার প্রশ্নও আসে না। এবং সেটা নিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা না, সেটা যে পক্ষ নেবেন তারা লাভবান হবেন, তারা সেই কারণে দেবেন, এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু পরিবহনের চাঁদাবাজি, এই চাঁদাবাজির কারণে চাঁদাবাজির মধ্যে তফাতের কথাটা আপনি বলছিলেন, আমরা আরো জানবো এখানে আসলে এই দুর্ঘটনাগুলোর ক্ষেত্রে চাঁদাবাজি বলি অনিয়ন্ত্রিত আরো যে ব্যবস্থাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আসলে প্রশাসনের যে ব্যবস্থাগুলো নেওয়া সেটা আসলে কতটা কার্যকর ভূমিকা রাখছে বা সামনে তারা আরো কি ব্যবস্থা নেবে বা নিতে পারে বা নেওয়া উচিত, আপনার সাথে আমরা আলোচনা করবো এই বিষয়গুলো। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা বিরতির পর আবারও আমাদের অতিথিকে সাথে নিয়ে ফিরে আসছি। ফিরে এসে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। আমরা কথা বলছিলাম মোজাম্মেল হক চৌধুরীর সাথে সমঝোতার ভিত্তিতে চাঁদা এই বিষয়টা এবং চাঁদাবাজি, এটা নিয়ে তো আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকটা তোলপাড়। এই আমাদের মন্ত্রী সাহেবের যে কথা সেটা নিয়ে একটু বলতে চাই, পরিবহন খাতে এই যে অর্থটা আদায়ের বিষয়টা উঠে আসছে, এটার আসলে কোনো সরকারি নীতিমালা কিংবা আইনি বৈধতা আছে কিনা, আর যদি থেকে থাকে তা প্রকাশ করা হচ্ছে না কেন? পাশাপাশি এটাও আমাদের জানাবেন সমঝোতার ভিত্তিতে যে চাঁদাটা আদায় হয় সেটা আসলে পরিবহন খাত সংশ্লিষ্ট যারা আছেন তাদের কল্যাণে কতটা ব্যয় হয়। আচ্ছা, আপনার প্রথম প্রশ্নটা কিন্তু আমার আগের পার্টে অনেকটা বলা হয়ে গেছে। আর দ্বিতীয় যেটা বললেন আপনি, আসলে সমঝোতার ভিত্তিতে যে চাঁদাটি আদায় হয় তার আসলে সদস্যদের কল্যাণে কতটুকু ব্যয় হয়, যেটা মাননীয় মন্ত্রী উল্লেখ করেছিলেন সদস্যদের কল্যাণে ব্যয় হয়। কিন্তু আমরা আসলে দীর্ঘদিন যাবৎ এই পরিবহন সেক্টর পর্যবেক্ষণ করছি।
এখানে একটা বিষয় পরিষ্কার, আমরা বিগত সময়ে 2020-21 সালে আমরা বড় ধরনের একটা ডিজাস্টার আমরা মোকাবেলা করেছি, যেটা করোনা মহামারী। এ সময় দেখেছি দীর্ঘদিন যাবৎ শ্রমিকরা কর্মহীন ছিলেন, বাস চালক শ্রমিকেরা কর্মহীন ছিলেন। এ সময় এই যে শ্রমিকদের কল্যাণে যে রাস্তা থেকে যে টাকাটা তোলা হয়েছিল, এটার সিটে ফুটাও কিন্তু শ্রমিকদের কল্যাণে ব্যয় করতে অথবা কাউকে খাদ্য সহায়তা বা নগদ অর্থ সহায়তা বিলি করতে দেখা যায়নি। এটা নিয়ে ব্যাপক সমালোচনা তৎসময়ে আমরা করেছিলাম। আরেকটা বিষয় আমরা দেখি এখানে এই সেক্টরে কিছু মানুষ যখন যে সরকার আসে ওই সরকারের চাদর গায়ে দিয়ে তারা নেতা সাজে। নেতা সাজার মধ্য দিয়ে তারা কিন্তু এই চাঁদাবাজি নৈরাজ্যের মধ্য দিয়ে তারা কিন্তু শত শত কোটি টাকার মালিক হয়ে যায়। অনেকে যার কোনো চালচুলো ছিল না সে কিন্তু 500 বাসের মালিক হয়েছে, এমন নজির কিন্তু বাংলাদেশে বিদ্যমান। এই শ্রমিক নেতাদের অর্থ সম্পদ এগুলো কিন্তু আপনার কমতি নেই। ফলে আমরা যেটা দেখতে পাই এই নৈরাজ্যের মধ্য দিয়ে কেউ কেউ লাভবান হচ্ছে, মুষ্টিমেয় অর্থে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সড়ক পরিবহন সেক্টরে মানুষের যাতায়াতের দুর্ভোগ বাড়ছে, প্রতিদিন অসংখ্য প্রাণ জড়ছে। আমি যদি আপনাকে বলি এই যে চাঁদাবাজির যে টাকাটা, যেমন ঢাকায় একটি বাসের আপনার জিপি বলি বা দৈনন্দিন চলাচলের যে ইয়াটা, কোনো কোনো বাসে 1200 টাকা 1500 টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়। এই যে অতিরিক্ত অর্থের যোগান দেওয়ার জন্য তারা একে অপরের প্রতিযোগিতা শুরু হয়। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে বাসগুলোর সালতা উঠে গেছে, চেহারা বিবর্ণ, চালকরা মাদকাসক্ত হয়ে পড়ে। ফলে আপনার এই যে সার্বিক যে অনিবার্য পরিণতি, এটার জন্য এই যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি, আপনার আমার সকলের জীবন অনিরাপদ। সুতরাং এই জায়গাগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এই আমরা নতুন সরকারের কাছে প্রত্যাশা করি, বিগত সরকার এই সমস্ত দুর্ভোগের বিষয়গুলো কিন্তু এড়িয়ে গেছেন। তারা উন্নয়নের মেগা প্রকল্প নিয়ে ব্যস্ত ছিলেন। বর্তমান সরকার উন্নয়ন কর্মকাণ্ড চালাবেন, পাশাপাশি মানুষের মৌলিক এবং মানবিক এই বিষয়গুলো অ্যাড্রেস করবেন, এমনটি নতুন সরকারের কাছে আমরা আপনার মাধ্যমে প্রত্যাশা রাখছি। আচ্ছা, দুর্ঘটনার কারণগুলো নিয়ে আমরা কথা বলছিলাম বা আপনি বলছিলেন, এগুলো আসলে প্রতিকারে আর কি রকমের ব্যবস্থা প্রশাসনের নেওয়া উচিত বা আপনার কোনো পরামর্শ তাদের প্রতি? দেখুন, আমাদের পরিবহন সেক্টর যারা বিগত সময়ে চালিয়ে আসছিলেন, স্বাধীনতার পর থেকে যারা সড়ক মন্ত্রীর দায়িত্বে ছিলেন অথবা সড়ক পরিবহন সেক্টর পরিচালনায় দায়িত্ব ছিলেন, তাদের আসলে সম্যক জ্ঞান আছে এমনটি আমার মনে হয় না। কারণ তারা বিদেশে যান, বিভিন্ন দেশের উন্নত পরিবহন ব্যবস্থা দেখেন, বাংলাদেশের আইন কানুন বিধিবিধান এগুলোও দেখেন, কিন্তু তারা এখানে প্রায়োগিক ক্ষেত্রে কেন তারা অসহায় হয়ে পড়েন, এটা আমার কাছে হটকা লাগে। এখন ব্যাপারটা হচ্ছে যে আসলে পরিবহন সেক্টর আমূল পরিবর্তনের জন্য এখানে দীর্ঘমেয়াদী একটা কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রয়োজন এবং আমাদের ধীরে ধীরে এই নৈরাজ্য থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের ঢাকায় গণপরিবহন বলতে এখন ব্যাটারি চালিত ইজি বাইক, অটোরিকশা এবং মোটরসাইকেল প্রধান বাহন হয়ে দাঁড়িয়েছে, অথচ বহুঘনত্বের এই শহরে আমাদের ডেডিকেটেড বাস সার্ভিসের কোনো বিকল্প নেই। এবং আমাদের মেট্রো, যে একটা মেট্রো আমরা চালু করেছি, তার মধ্য দিয়ে আমরা প্রায় আমার মনে হয় 8 থেকে 10% যানজট কমেছে। কিন্তু অন্যান্য মেট্রোগুলো উৎপাদন খরচ কমিয়ে কীভাবে এখানে তৈরি করা যায় সে ব্যাপারে আমাদের মনোযোগী হওয়া প্রয়োজন। পাশাপাশি আমাদের বাস সেবার মান উন্নত করা প্রয়োজন। এখানে আমাদের করিডোর ভিত্তিক যদি বাস চালাতে পারি এবং আপনি যদি একটি করিডোর ভিত্তিক বাসে গুলিস্তান থেকে ফার্মগেট যেতে আপনার সময় যদি 20 মিনিট লাগে, সুতরাং কোনো সময় আপনি আপনার প্রাইভেট কার ব্যবহার করবেন না। এই জায়গাগুলোতে আপনার বাসটাকে এইরকম উন্নত মানের বাস সার্ভিস নামিয়ে ডেডিকেটেড বাস লেন তৈরি করে যদি এখানে পরিষেবা উন্নত করা যায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি উন্নত দেশে দীর্ঘদিন ছিলেন, তার দীর্ঘ সময়ের অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতা লব্ধ জ্ঞান যদি উনি এখানে কাজে লাগান, আমরা মনে করি আমরা একটা স্বস্তির সুবাতাস পেতে পারি। আচ্ছা, আর অ্যাক্সিডেন্টগুলোর ক্ষেত্রে দেখা যায় চালকদের অনেকটা ভুল বলি বা অনিয়ন্ত্রিত চালনার ক্ষেত্রে হয়ে থাকে, সেক্ষেত্রে তাদেরকে কী রকমের ফ্যাসিলিটিস দিলে আসলে তাদের এই রকমের ভুলগুলো হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে আসবে? তারা তো আমরা যেটা জানি যে অনেক সময় অনেক চাপে পড়ে তাদেরকে গাড়ি চালাতে হয়। আসলে আমি আপনাকে যদি বলি, এই যে আবার চাঁদাবাজির প্রসঙ্গে আমরা চলে আসছি,
আপনার এই যে চাঁদাবাজি এবং মালিকের দৈনিক আয়ের যে একটা বড় ধরনের আয়ের যে একটা বোঝা তাকে চাপিয়ে দেওয়া হয়, যাবতীয় খরচগুলো চাপিয়ে দেওয়া হয়, এই ধরনের সিস্টেমের পরিবর্তন প্রয়োজন। এখানে বাসে যদি ডিজিটাল লেনদেন চালু হয়, যেমনটি আমি মেট্রো রেলের স্মার্ট কার্ডে আমি ভাড়া পরিশোধ করছি, ঠিক একই পন্থায় যদি বাসে স্মার্ট কার্ডের ভাড়া পরিশোধ হয়, তাহলে কিন্তু চালকের টেনশন থাকে না, মালিকেরও টেনশন থাকে না, চাঁদাবাজিও থাকে না, জায়গাটা নিয়ে আর কোনো ঘাপলা থাকে না। চাঁদাবাজিও থাকে না, নৈরাজ্যও থাকে না, বাসে বাসে প্রতিযোগিতাও থাকে না। আমরা একটা স্মার্ট জায়গায় চলে গেলাম। কিন্তু এটা আমরা বিগত সরকারের সময়ে দেখেছিলাম। জায়গার এই সরকারকে, বিগত সরকারকে প্রস্তাব দিয়েছিল 2015 সালেই যে ঢাকার বাসগুলো আমরা উন্নত করে দেবো এবং স্মার্ট কার্ডে ভাড়া আদায়ের ব্যবস্থা করে দেব। কিন্তু সময়ে যে মাফিয়া নেতারা ছিলেন, তাদের চাপের কাছে নথি স্বীকার করে তৎসময়ে এই কাজটি করা যায়নি। আমি নতুন সরকারের কাছে আবেদন রাখবো, তারা এই কাজটিতে হাত দেবেন। যদি ডিজিটাল লেনদেন চালু হয়, তাহলে বাসে চাঁদাবাজি বন্ধ হবে, নৈরাজ্য বন্ধ হবে, বাসে বাসে প্রতিযোগিতা বন্ধ হবে, বাসের সেবা উন্নত হবে, বাসের কোয়ালিটিও ভালো হবে। আর কি বলছে এটা, এবং দুর্ঘটনা কমে আসবে। হ্যাঁ, অটোরিকশার কথাটি বলছিলে। এখন তো মহাসড়কে অনেক সময় দেখি আমরা অটোরিকশাও চলতে, এটাও তো দুর্ঘটনার একটা বড় বিষয়। এই যে অটোরিকশাগুলো চলছে সড়কে, তাদেরকে আসলে আসা যাওয়া করার যে অনুমতি, সেটা তারা কোত্থেকে পাচ্ছে? এভাবে তারা টেক্কা দিচ্ছে বড় গাড়িগুলোর সাথে, এটা নিয়ে আপনার কি বলার? দেখুন, আসলে অটোরিকশা কোথায় চলবে কোথায় চলবে না, এটা এক্ষুনি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আমরা কিন্তু গত 3 মাস আগে একটা সংবাদ সম্মেলনে বলেছিলাম, ঢাকা এবং চট্টগ্রাম শহর আগামী 1 বছরের মধ্যে অটোরিকশা নিয়ন্ত্রণ করা না গেলে অচল হয়ে যাবে। এই সরকারকে এই বিষয়টা অনুধাবন করা প্রয়োজন। আমি মনে করি এই অটোরিকশার লাগাম টেনে ধরা দরকার এবং এই অটোরিকশা গলি সড়ক এবং উপসড়কে ঢুকিয়ে দেওয়া দরকার। প্রধান সড়ক থেকে উচ্ছেদ করা প্রয়োজন। প্রধান সড়ক থেকে উচ্ছেদের আগে যাত্রীদের জন্য পর্যাপ্ত মানসম্মত বাসের ব্যবস্থা করা, এটা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি এবং এই মুহূর্তে জরুরি। আচ্ছা, বর্তমান প্রেক্ষাপটে আপনি কি দেখছেন? সড়কের নিয়ন্ত্রণটা আসলে কার হাতে? একদমই আপনার ব্যক্তিগত মতামত জানতে চাইবো, সরকার নাকি সংগঠন? দেখুন, আসলে আমি সংগঠন বা সরকার কাউকে আমি বলতে চাই না, কারণ তারা সবসময় অদৃশ্য থাকেন, পর্দার আড়ালে থাকেন, কিন্তু তারা আড়ালে থেকে নিয়ন্ত্রণ করেন। এক সময় দেখি তারা হয়তো শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে, শত শত বাসের মালিক হয়ে গেছে, এরকম হয়ে পড়েন। কিন্তু বর্তমান সরকার যারা দায়িত্ব নিয়েছেন, এটা আসলে এই যে ছাত্র জনতার রক্তস্নাত একটা সরকার, এই সরকার আমরা মনে করি তারা এই সমস্ত বিষয়গুলোকে প্রাধান্য দেবেন না এবং যারা নৈরাজ্যকারী চাঁদাবাজ তারা তাদের কাছে আশ্রয় প্রশ্রয় পাবেন না এবং সড়কে মাফিয়াতন্ত্র তারা তৈরি হতে দেবেন না, এমনটি আমি প্রত্যাশা করি। এবং সুষ্ঠু একটি আইন বা আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক আমরা অবস্থা দেখতে পাবো। এবং এই যেটি আপনি কথা বলছিলেন যে ছায়া শাসন ব্যবস্থা, কিংবা আমরা যদি বলি যে অদৃশ্য যে আড়ালে থাকার, এটা থেকে আমরা আসলে বেরিয়ে আসতে পারবো, এই কামনা আমরা করি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে আপনি যুক্ত হয়ে আপনার মূল্যবান পরামর্শ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে এবং এটিএন নিউজের সকল দর্শক শ্রোতাকে। দর্শক শুনছিলেন, আমরা কথা বলছিলাম বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর সাথে, এবং সড়কে চাঁদাবাজি এই প্রসঙ্গটা নিয়ে আমরা কথা বলছিলাম। আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সঙ্গে থাকবেন।